আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা ভারতের লোকসভা নির্বাচন নিয়ে কথা বলবো এবং সেই জায়গাটায় বাংলাদেশের যে ভাবনা, বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ এই নির্বাচনকে কিভাবে দেখছে এবং এই নির্বাচনের হিসেব নিকেশকে বাংলাদেশে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে কি আলোচনা রয়েছে, কি ভাবনা রয়েছে সেটাও জানতে চাই আজকের আয়োজনে। এবং আজকের আলোচনার পুরোটা সময় জুড়ে ফেরদৌসী আহমেদ থাকছে আপনাদের সাথে এবং আরও যাদেরকে পেয়েছে শুরুতেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষক। সর্বডানে এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, সিইও গ্লোবাল টেলিভিশন, এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্নেহাশিস সুর, জ্যেষ্ঠ সাংবাদিক, সভাপতি, প্রেস ক্লাব, কলকাতা। আমি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। স্নেহাশিস সুর, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনার কাছ থেকে শুরুতেই প্রথম ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচন সম্পর্কে একটু শুনে নিতেই চাই, যদিও আরও 6টি ধাপ বাকি রয়ে গেছে, যেটা প্রায় 1 মাস ধরে চলবে। স্নেহাশিস সুর। ধন্যবাদ আপনাদের এই আলোচনার বিষয় ভারতের নির্বাচন এবং তাতে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দেখুন, এই 7 দফার নির্বাচনের কারণ মূলত হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা বাহিনী, আপনারা জানেন যে সিকিউরিটি ডেনসিটি বলে একটা কথা আছে, নির্বাচনের সময় কতজন ভোটার পিছু নিরাপত্তা বাহিনী দেয়া হয়। এবং আমাদের যেহেতু একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা, তবে কেন্দ্রীয় বাহিনী ভোট কক্ষ, ভোটের যে কেন্দ্র, এগুলো প্রহরারত থাকেন এবং তার বাইরে রাস্তা এবং এলাকা ভিত্তিক রাজ্য বাহিনী থাকেন। এইভাবেই ভোট হয়। কেন্দ্র বাহিনী যেহেতু আমাদের উত্তর পূর্বাঞ্চল বা জম্মু কাশ্মীরে অনেকটা লাগে, বা আমাদের যে মধ্যপ্রদেশে যে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জনিত যেসব সমস্যা আছে সেখান থেকে তুলে এনে দিতে হয়, তাই একসঙ্গে বেশি বাহিনী দেওয়া যায় না। মূলত এই জন্যেই ভাগে ভাগে নির্বাচন হয়। প্রথম দফার নির্বাচন যা হয়েছে তাতে দেখুন সেরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, পশ্চিমবঙ্গেও ঘটেনি, ভারতের অন্য কোথাও ঘটেনি। এবং এটা শুধুমাত্র সূচনা। সত্যি কথা যদি বলেন, যে যে কেন্দ্রে এখনো ভোট হবার সামনে, এই তো অদূর ভবিষ্যতে দ্বিতীয় দফা, সেসব জায়গায় কিন্তু এখনো ভোটের তাপ অতটা বাড়েনি, যদিও রোদের তাপ প্রচন্ড বেশি এবং ভোটের বিষয়গুলো রয়েছে। এবং ভোটের বিষয়গুলো কিন্তু একটু অদ্ভুত, মানে কিছু কিছু বিষয় যেটা ধরুন বাংলাদেশের সঙ্গে আলোচনার ক্ষেত্রে মানে সবচেয়ে আগে উঠে আসতে পারে, সেটা হচ্ছে সিএ বা এনআরসি, আমাদের যে নাগরিকত্ব দেবার জন্য যে একটা বিশেষ আইন চালু হবে, সেইটা অনেক রাজ্য সেটাতে বিরোধিতা করছে। এবং এইটা যে ঠিক কি সেটা মানুষজন যে বুঝতে পারছেন সেটা এক কথায় বলা যাবে না। এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের সমর্থনে এটার সপক্ষে বা বিপক্ষে বোঝাচ্ছেন। আসাম, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, এইসব জায়গায়, পাঞ্জাবে অতটা নয়, আসাম এবং পশ্চিমবঙ্গে এই বিষয়টা ভোটের একটা বড় চিত্র। এবং তার মধ্যে যেগুলো সীমান্তবর্তী জেলা পশ্চিমবঙ্গের, সেখানে এগুলো একটা বড় বিষয় রয়েছে। ফলে বাংলাদেশের দিক থেকে যদি নির্বাচনকে দেখতে হয়, তাহলে নির্বাচনের যে ইস্যু বা বিষয় উঠে আসে তার মধ্যে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম দফার যে নির্বাচন হলো সেখানে এক ধরনের খবর রয়েছে বা গুঞ্জনও বলা যেতে পারে যে ফলাফল পেতে তো এখনো অনেকটা সময় বাকি, প্রায় 1 মাসের উপরে বাকি, কিন্তু সেই জায়গাটায় বিজয় মিছিল হয়েছে। এটার সত্যতা আসলে কতটুকু? হ্যাঁ, বিজয় মিছিল হয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেই হয়েছে। দেখুন, ভোটদাতাদের মনোবলটাকে ধরে রাখতে এবং সকলেই যে প্রত্যাশী, এবং তারা যে প্রত্যেকেই তো এই সময় অনেক কিছু বলেন যে আমরা এতগুলো আসন পেতে চলেছি। পরবর্তী যেখানে যেহেতু দফাওয়ারি ভোট হচ্ছে, বিভিন্ন দফার যে ভোটদাতারা তারা দেখলেন কি নির্বাচন হলো এবং ঘটনাচক্রে উভয় পক্ষই একটা স্বস্তি জানালেন এবং তাদের আধিপত্যটা যে হয়ে যাচ্ছে সেটা জানালেন। এটা আমার মনে হয় যে পরবর্তী দফার ভোটদাতাদের মন জয় করা, তাদের মধ্যে একটা যে একটা মানে আস্থা, ওই রাজনৈতিক দলের জন্য আস্থা, বাড়তি একটা আস্থার জায়গা তৈরি করার জন্য এইটা এবারে হলো। এটা কিন্তু আগে খুব একটা দেখা যায়নি। তাহলে কি একটা প্রভাব পড়তে যাচ্ছে পরবর্তী দফার ভোটগুলোতে এই বিজয় মিছিলটা? দেখুন, প্রভাব কতটা পড়বে সেটা পরের কথা, কারণ একটি সর্বভারতীয় বিষয় বা ইস্যু থাকে, স্থানীয় ইস্যু থাকে।
এবং এবারের নির্বাচনে আপনারা একটা জিনিস দেখছেন যে এই নির্বাচনটা কিন্তু মোটামুটি বলা যায় পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন, অর্থাৎ কোন দল ক্ষমতায় আসছে, এটা নিয়ে কিন্তু খুব একটা সংশয় কারোরই নেই। আপনাদেরও নেই, আপনারাও যারা ভোট পর্যবেক্ষণ করছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, ভারতের মধ্যেও সাংবাদিক বা ভোটদাতাদের মধ্যে নেই। কিন্তু কত সংখ্যায় আসছেন, এই সমর্থনের মাত্রাটা কত, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ নতুন ক্ষমতাসীন দল সে যে কোনো ভাবেই যে কোনো সভার, আইনসভার উভয় কক্ষে সে যে কোনো কিছু সংখ্যাধিক্যের জোরে পাশ করিয়ে নিতে পারবে, নাকি সমস্ত জায়গায় একটা ভালো বিতর্ক হবে, একটা বিভিন্ন মত উঠে আসবে, শতপুষ্প প্রস্ফুটিত হবে, এইটা দেখার। এবং এইটার জন্য ইন্ডিয়া জোট বলে বিরোধীদের একটা, সমস্ত বিরোধী দলের, প্রায় সমস্ত বিরোধী দলের একটা জোট হয়েছে। কিন্তু সেই জোটগুলো আবার একদম মাঠ পর্যায়ে কেন্দ্র হিসেবে দেখা যাচ্ছে যে সেখানে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? তারা আবার দেখছেন যে দিনের শেষে ফলাফল যখন বেরোবে, আমি অন্যকে কত ছেড়ে দিলাম, নাকি আমার নিজের দলের কটা আসন রইল, সেইটা দিয়ে আমি একটা আমার ক্ষমতা জাহির করতে পারবো, আমার একটা কথা বলার আলাদা জায়গা তৈরি হবে। সেই জন্যে তারা হয়তো সামগ্রিকভাবে সর্বভারতীয় স্তরে একটা জোটের কথা বলছেন। এই প্রসঙ্গে একটা কথা বলতে হবে, আমার যেটা মনে হচ্ছে যে ৭৭-এ যে ভারতে নির্বাচন হয়, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করার পরে যে নির্বাচন, সেখানে জয়প্রকাশ নারায়ণের মতো একজন পথ প্রদর্শক ছিলেন, এবং মুরারজি দেশাই, চন্দ্রশেখর, অটল বিহারী বাজপেয়ী, আদবানির মতো নেতারা ছিলেন। অর্থাৎ একজন পথ প্রদর্শকের একটা কথার মান্যতা ছিল, আর বাকি বিভিন্ন দলের নেতাদের একটা অঙ্গীকার ছিল যে না, শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কিছু করতে গেলে আমাদের জোটটাকে সুদৃঢ় করতে হবে, বাস্তবায়িত করতে হবে। এবং এই দৃঢ়তার জন্যই কিন্তু ৭৭-এ জনতা দল ক্ষমতায় আসে, এবং জনতা দল যেহেতু অনেকগুলো দলের সমন্বয়ে গঠিত হয়, তারপর আস্তে আস্তে চলে যায়। এখানে কিন্তু সেই সমন্বয়টা, সেই দৃঢ়তা, সেই অঙ্গীকার, সেই যে একসঙ্গে থাকার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে সেই জয়প্রকাশ নারায়ণও নেই, এখানে মুরারজি দেশাই বা সেই ধরনের নেতারাও এখানে কেউ নেই। ফলে মাঠ পর্যায়ে কেন্দ্র হিসেবে লড়াই হচ্ছে, আবার সামগ্রিকভাবে আমরা একসঙ্গে আছি। বিশেষ করে পশ্চিমবাংলায় এবং কেরালায় তো সিপিএম এবং কংগ্রেস লড়াই করছে, আবার সামগ্রিকভাবে তারা একসঙ্গে রয়েছে। রাঁচির সভায় দুজনেরই প্রতিনিধিরা যাচ্ছেন। এইটা একটা বিষয়, এটা ভোটদাতাদের কাছে কতটা দানা পাচ্ছে। একদিকে স্থায়ী একটা শক্তপোক্ত সরকার, আর অন্যদিকে এই সরকারের বিরুদ্ধে বিরোধীরা যা বলছেন তার জন্য বিরোধীদের একটা জায়গা করে দেওয়া গণতন্ত্রের জন্য, এই দুটোই মোটামুটি ভোটদাতাদের। এরকম হয়তো আরো অনেক বিষয় রয়েছে ছোট ছোট, যেগুলো আসলে অনেক বড় ভাবনার জায়গাটা তৈরি করছে। সেখান থেকে স্নেহাশিস সুর আপনাকে আবারও নিশ্চয়ই শুনে নিব। আমি একটু ঘুরে আসতে চাই, রয়েছেন আরো দুজন অতিথি আমার স্টুডিওতে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি এতক্ষণ শুনছিলেন যে ওখান থেকে বলছিলেন ভারত থেকে, এবং সেই সাথে নিঃসন্দেহে এই যে নির্বাচন, আপনি তো আগেও এটা নিয়ে অনেক ধরনের পর্যবেক্ষণ রেখেছেন, প্রথম দফার পরও আবারও অনেক বেশি দেখছেন। কি মনে হয় নির্বাচনের জায়গাটায়? অনেকটা ফলাফল অনেকে বলছে যে এটা জানাই যাচ্ছে কি হবে, তারপর পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক কর্মযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। না, ঠিকই বলেছেন। ভারতের নির্বাচনটা তো বৃহত্তম আয়োজন পৃথিবীর মধ্যে। এত মাস ধরে এটা হয়, কয়েক দফায় হয়, এবং গত নির্বাচনে কিন্তু $8.5 বিলিয়ন খরচ হয়েছিল। এবার নিশ্চয়ই আরও বেশি হবে, সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন এটি। এবার নরেন্দ্র মোদীর বিজয়টা সুনিশ্চিত, এবং তিনি যদি জিতে আসেন তাহলে তৃতীয় মেয়াদে টানা ক্ষমতায় আসছেন, যিনি নেহরুর রেকর্ড ছুঁতে যাচ্ছেন তিনি অনেক দিন পরে। এবং 2014 সালে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের যে ঝান্ডা উড়িয়ে এবং অর্থনীতি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, এখন পর্যন্ত তার বিরোধী কংগ্রেস এবং অন্যরা তার বিপক্ষে আসলে বড় কোনো ধরনের চ্যালেঞ্জ দাঁড় করাতে পারে নাই। সুতরাং তিনি সুবিধাজনক অবস্থান থেকেই নির্বাচন করছেন, এবং তার নির্বাচনের ক্যাপিটালটা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত ওই ধর্মটাই কিন্তু তার ক্যাপিটাল। এবং সে কারণেই একটা উন্মত্ততা আছে নির্বাচনের। ভারতের আগেকার অনেক নির্বাচনের চেয়ে এই নির্বাচন অনেক বেশি অন্যরকম। সর্বশেষ নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন, মুসলমানরা সব অনুপ্রবেশকারী, অথচ 1000 বছর ধরে এখানে মুসলমানদের বাস, এবং 700 বছর তো মোগলরাই শাসন করেছে। এবং এইগুলোর একটা ইম্প্যাক্ট তো আমার কাছে মনে হয় যে আমাদের
যে কারণে আপনার আজকের এটা হলো যে বাংলাদেশের দিক থেকে ভাবনাটা কি ভারতের নির্বাচনে। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, আমাদের সাথে ঐতিহাসিক সম্পর্ক, মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ সহায়তা দানকারী, ভারতীয় মানুষের রক্তটা মিশে আছে আমাদের মাটিতে, তারা শহীদ হয়েছে। এই সব কিছুর বিবেচনার বাইরেও অনেকগুলো আসলে আর্থসামাজিক বিষয় থাকে। ভারতে যদি সংখ্যালঘু মুসলমান নিপীড়ন হয়, বিদ্বেষ আসে, তার একটা ইম্প্যাক্ট এখানে পড়ে। মুসলিম নাগরিকত্ব আইনের কথা যেটা স্নেহা শিশুর বলেছেন, সেটা নিয়ে বাংলাদেশে কিন্তু দুশ্চিন্তা আছে যে তার প্রভাব বাংলাদেশে কিভাবে পড়বে। এবং আমাদের সাথে তো ঐতিহাসিকভাবে বেশ কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে, তার মধ্যে তিস্তার পানি বন্টন, অবিন্দ নদীর ইস্যুগুলো রয়েছে সীমান্ত হত্যার মতন ভয়ঙ্কর একটা বিষয়, যেটা আমরা দেখলাম যে স্বাধীনতা দিবসেও আমাদের দুজনকে হত্যা করা হয়েছে, অথচ ভারত বারবার প্রতিশ্রুতি দেয় যে এটা কমানো হবে। এবং ভারতে যদি কট্টর একটি শাসন ব্যবস্থা চলে আসে খুবই ধর্মভিত্তিক, সেটা কিন্তু বাংলাদেশের যে একটা চক্র আছে যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক জায়গা থেকে দেখতে চায়, এখানে সাম্প্রদায়িক শাসন চায়, তারাও কিন্তু উজ্জীবিত হয়ে পড়ে এবং উদার অসাম্প্রদায়িক মানুষেরা কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় থাকে ভারতের অবস্থার কারণে। এই সব কিছু মিলিয়ে আমি বলবো যে ভারতের এই নির্বাচনটার দিকে আমাদের একটা দৃষ্টি আছে। অন্য অনেকগুলোর মধ্যে একটা বড় ইস্যু হলো যে আমরা সীমান্ত ইস্যুটাকে আমার কাছে মনে হয় একটা বড় জায়গা। দেখেন, আসামের মানুষ বলা হয় এখন ঘুমোতে পারছে, তো সেটার কারণ বাংলাদেশ উত্তর পূর্ব সীমান্তে যেভাবে বিচ্ছিন্নতাবাদীদেরকে সহায়তা না দিয়ে দমন করেছে, সেটা ভারতের জন্য আমি বলবো যে একটা বিশাল পাওনা। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে যদি সীমান্তে নিয়মিতভাবে এইভাবে নিয়মিত বিরতিতে মানুষ হত্যার মতন, এটা তো গণহত্যার পর্যায়ে গেছে, সেটা যদি চলতে থাকে তাহলে স্বাভাবিক কারণে এটা কিন্তু বাংলাদেশের জনপরিসরে বিতর্ক হয়, প্রভাব পড়ে, বাংলাদেশের জনমনে এক ধরনের প্রভাব আসে। এবং আমাদের দেখেন অনেকগুলো কারণের মধ্যে আমাদের নির্বাচন নিয়েও কিন্তু কথা উঠেছে, যে ওবায়দুল কাদের বলেছেন যে ভারত পাশে না থাকলে অন্য অনেক দেশ আমাদের ক্ষতি করত, সেরকম একটা কথা তো ছিলই যে বড় চাপ সামাল দিয়েছে। সেটার আবার বিরোধী পক্ষ যারা আছে তারা এই কারণে ভারত বয়কটের মতন কর্মসূচির কথা চিন্তা করেছে। সুতরাং একেবারে নিকটতম প্রতিবেশীর দেশে একটা নির্বাচন হচ্ছে, আমাদের নিয়মিত যাতায়াত, তাদের সাথে আমাদের সম্পর্ক, সব কিছু মিলিয়ে ভারতের এই নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে সেটা প্রত্যাশা। এবং নির্বাচনের পরে নীতির জায়গা থেকে বাংলাদেশকে তারা যেটা বলেছিল যে প্রথম পড়শি, সেই জায়গা থেকে বাংলাদেশকে তারা দেখবে কিনা। আপনার কথা থেকে একটা ছোট্ট বিষয় জানতে চাই। আপনি বললেন যে যদি কট্টরপন্থী এরকম একটি হয় তাহলে বাংলাদেশেও এর এক ধরনের প্রভাব পড়বে, কারণ সংখ্যালঘু মুসলিমদের। সেটা আসলে নতুন করে কেন আলোচনায় আসছে? সেটা কি আসলে এই এনআরসির জন্য আসছে, সিএ এর জন্য আসছে, নাকি কারণ এই নরেন্দ্র মোদী যদি আবারও সরকার গঠন করে, এখনো তো তারাই রয়েছে, তাহলে নতুন করে আমরা কেন ভাবছি যে প্রভাবটা পড়তে যাচ্ছে? না, নতুন করে ভাবছি না, এটা কিন্তু কন্টিনিউয়াস ভাবনা, 2014 থেকেই ভাবনাটা। এনআরসি এবং সিএ তো অবশ্যই একটা মাথা ব্যথার কারণ, ভারতের মুসলমানদের জন্য চিন্তার বিষয়, যেটা বাংলাদেশে এসে বাস্তবায়ন নিয়ে। দ্বিতীয় হলো এবার যে নির্বাচনে এবার যে ইস্যুগুলো আমরা দেখেছি, মুসলমানদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে সেখানে, সেটার ইম্প্যাক্ট তো এখানে পড়বে। এত ডিরেক্ট আমি দেখি নাই কিন্তু যে আগে এরকম প্রকাশ্যে এইভাবে প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা মন্দির উদ্বোধন, তাই না, এখানে মন্দির উদ্বোধন। তারপরে ধরেন আমি বিবিসিতে একটা শো দেখছিলাম, সেখানে বিজেপির নেতা যে ভাষায় কথা বলছিলেন আক্রমণাত্মকভাবে, এমনকি বাংলাদেশের নাম নিয়েও কথা বলছিলেন, আমার কাছে মনে হচ্ছে এগুলো তো একটা বাংলাদেশের দিক থেকে একটা চিন্তার ব্যাপার আছে। অবশ্যই নিঃসন্দেহে রয়েছে। আপনাকেও আরো অনেক বিষয়ে শুনতেই হবে। মোহাম্মদ জমির, আপনি যদি আপনার বিশ্লেষণটা একটু তুলে ধরতেন। ধন্যবাদ। বিশেষ করে আমি বিশ্বাস করি যখন অন্য ব্যক্তিদের কাছ থেকে কিছু শোনা যায়, কিছু শেখা যায়। আজকে দুজনের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম এবং সেই কারণে আমার কাছে ভালো লাগলো। আমার সুর সাহেবকে ধন্যবাদ দিই, উনি কষ্ট করে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের অনেক কিছু কঠিন ব্যাপারে আলোচনার মধ্যে নিয়ে এসছেন। যেমন ইশতিয়াক আমার বন্ধু মানুষ, তিনি অনেক কিছু সুন্দর কথা বলেছেন। তবে আমি সাধারণত এই নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে 2-3টে জিনিস মনে রাখতে হবে আমাদের। সেটা হচ্ছে ভারতে, যেটা অবশ্যই ইশতিয়াক বললো যে এই প্রায় $8.5 বিলিয়ন গত নির্বাচন খরচা হয়েছিল। তো আমার সাথে ওই মাধব ছিল ওদের ফিনান্স সেক্রেটারি, তাই না, বিজেপি। তো আমার সাথে এমনি দেখা হচ্ছিল, আমি গেছিলাম একবার, আমাকে দাওয়াত করলেন মোদি সাহেব, আমি গেছিলাম গোয়াতে, সেখানে একবার আলোচনা হচ্ছিল নির্বাচনের পরে এবং আমি বক্তৃতা দিতে একটা। এখন
আমার কথা হচ্ছে সার্বিকভাবে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ ভারতের সাথে একটা কৌশলগত মিত্রতা আছে। তারা আমাদেরকে 1971 সালে যুদ্ধের সময় বহুবিধভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এবং শুধু সেইগুলোকে সময় নিয়ে বলার তো কোনো প্রয়োজন নেই, কারণ সবাই জানে যে আমাদের প্রায় 1 কোটি লোক ওখানে শরণার্থী হিসেবে গেছিল, তাদেরকে ফেরত নিয়ে আসা। পরবর্তীতে তখন বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করছি, পরবর্তীতে 72 সালে উনি গিয়ে যখন গেলেন, কলকাতায় গেলেন, বললেন যে সময় এসেছে, আপনারা অনেক কিছু করেছেন, কিন্তু আপনাদের যারা সোলজার আছে তাদেরকে ফেরত নিয়ে যেতে হবে। এবং এছাড়া উনি বললেন যা কিছু করণীয় আমরা চেষ্টা করব নিজেরাই করতে। তো বিভিন্ন সময় ভারত কিন্তু সর্বসময় আমাদেরকে সহযোগিতা প্রদান করে এসছে। নরেন্দ্র মোদী সাহেব গত 10 বছর আমাদের সাথে একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাপারে অনেক কাজ করেছেন। তবে আমরা মনে করি যে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে, যেমন আমি বলছিলাম, জাস্ট আমি বের করছিলাম খুঁজে খুঁজে যে সোল্ড সিটস যেগুলো যেসব জায়গায় মানে যত কটা সিট আছে, খুব কম সিট আছে, কিন্তু সেগুলোকে একসঙ্গে প্রথমবারের মতো এই যে মিজোরাম, সিকিম, মণিপুর, আন্দামান আর নিকোবর আইল্যান্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, তামিলনাড়ু, এইসব জায়গায় 8টা প্রদেশে তারা সম্পূর্ণ করে দিয়েছে নির্বাচন প্রক্রিয়াটা। ওখানে আর কোনো নির্বাচন প্রয়োজন নাই। তারপরে বলা হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা মনে রাখতে হবে আমাদেরকে, 19 তারিখে যে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেখানে পশ্চিম বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে 42টা সিটের মধ্যে মাত্র 3টে সিট নির্বাচন হয়েছে। রাজস্থানে 25টার মধ্যে 12টা, মহারাষ্ট্রে 48টার মধ্যে মাত্র 5টা, মধ্যপ্রদেশে 19টার মধ্যে 6টা, বিহারে 40টার মধ্যে 4টা, জম্মু কাশ্মীরে 5টার মধ্যে 1টা, আর গুরুত্বপূর্ণ হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশে 80টা সিটের মধ্যে 8টা। এখন এই যে জিনিসটা, যে প্রাঙ্গণ যেটা সৃষ্টি হয়েছে, তার মধ্যে আমরা শুনলাম এখন যে মুর্শিদাবাদে বিজয় মিছিল টিছিল হয়েছে। মুর্শিদাবাদ তো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, তাই না? তো সেই সূত্র ধরে আমি বলবো যে এর মাধ্যমে একটা যেটাকে বলে অসমোটিক এফেক্ট ইংলিশে বলে, এবং নির্বাচনের প্রক্রিয়া একটা আলাদা একটা শ্যাডোর মতো পড়ছে। কেন আমাদের মনে রাখতে হবে যে উত্তরপ্রদেশে ওখানকার জনসংখ্যা হচ্ছে কিন্তু বাংলাদেশের চেয়েও বড়। তারা আমাদের হচ্ছে 17 কোটির মতো, ওরা প্রায় 20 কোটির মতো। এবং শুধু তাই নয়, ওই যে কোনো নির্বাচনে ভারতে উত্তরপ্রদেশ ইজ দ্য ফাইনাল ডিসাইডিং ফ্যাক্টর। ওয়েস্ট বেঙ্গল কিছুটা, অন্যরা আরেকটু কিছু, কিন্তু মহারাষ্ট্র আছে, সব আছে, কিন্তু উত্তরপ্রদেশ ইজ দ্য ফাইনাল লোকেশন অফ দ্য ইয়ে। তো সেই সূত্র ধরে আমি বলবো যে উত্তরপ্রদেশে হঠাৎ করে 80টা সিটের মধ্যে মাত্র 8টা সিটের নির্বাচন হলো, আর ধাপে ধাপে, তার মানে কি তারা দেখবে কিভাবে এগোচ্ছে, কোন দিকে কী করতে হবে না করতে হবে। সেটা নির্বাচন প্রক্রিয়ার উপর কি এটা আলাদা ইয়ে পড়বে, মহারাষ্ট্রের উপর কি আলাদা পড়বে? দ্যাট উড নট বি এ গুড থিং টু হ্যাপেন। তো ওখানে 48টার মধ্যে মাত্র 5টা হয়েছে। যদি দেখা যায় যে এটা প্রত্যেকটার উপর একটা ইঙ্গিত আকারে, এইটা করো, ওইটা করো না, এইটা করলে ভালো হবে না, এবং এইটাও বলা হচ্ছে যে আমাদেরকে তোমরা ওই যেখানে নাম দিয়েছো সেই নামটা ছেড়ে তোমরা আমাদের দলে যদি জয়েন করো, আমাদের দলে থাকো, তাহলে আমরা তোমাদের উপরে, যা হয়ে থাকে বিভিন্ন জায়গায় এরকম হয়েছে। মানে কি একটা প্রভাব বিস্তারের একটা সম্ভাবনা, আপনি সেটা বলছেন? আমি যে খারাপ ধাপে ধাপে হওয়ার কারণে। প্রভাবটা, যে আমার কথা হচ্ছে প্রভাব বিস্তারের ব্যাপারে যে শব্দটা ব্যবহার করেছেন মোদী সাহেব, সেটা আমি কোনো মতে গ্রহণযোগ্য বলে মনে করি না। ইনফিলট্রেটার্স বলেছেন, এবং ইনফিলট্রেটার্স, হ্যাঁ, অনুপ্রবেশকারী উনি ইংলিশে বলেছেন ইনফিলট্রেটার। এখন অনুপ্রবেশকারী তারা পরে, অনুপ্রবেশকারী তো এরকম হিন্দিতে হয় না। তো আমার কথা হচ্ছে, কেন এইটা বলতে গেলেন আপনি? এটা তো এমন নয় যে মুসলমানরা গিয়ে ওখানে দখল করার চেষ্টা করেছিল। এটা তো আপনার মোগল সাম্রাজ্যের আগে যারা ছিল, তারা ছিল তো 600-700 বছর আগে। আপনি ঠিক আছে মন্দির করছেন, মসজিদ ভেঙে, ইটস ইউর বিজনেস। মসজিদ করে যা কিছু করছেন করেন আপনি, এটা ইটস ইউর ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। আপনি যে সেকুলার ইন্ডিয়া থেকে বেরিয়ে যদি হিন্দু ইন্ডিয়া হতে চান, দ্যাটস ইউর বিজনেস। কিন্তু আপনি এমন কিছু ঘটনা করেন না যার কারণে একটা প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশগুলোর উপরে, এবং এইটা খুব ভালো নয়। কারণ আমরা দেখেছি অলরেডি মলদ্বীপ ক্ষেত্রে কি করে প্রো ইন্ডিয়ার থেকে প্রো চায়না হয়ে গেছে। আমরা দেখেছি এটা যে BICN যেটা হয়েছে, সেটার মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, নেপাল আছে, ওইটা ঠিক মতো হচ্ছে না। তারপরে আমরা দেখেছি একইভাবে যে বিভিন্ন ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে।
সমস্যার থেকে আমাদের উপরে উঠতে হবে। কেন আমাদের মনে রাখতে হবে, আমি আরো 2-3টে ছোট খাটো বই বলি, কারণ ভারতে আমি বিশেষ করে ভারত এটা করতে পারবে ঠিক, জি। সবকিছু আস্তে আস্তে হবে। ওনারা বলেছেন পানি বন্টনের ব্যাপারটা আছে, তিস্তা নদীর পানির বন্টনের সবকিছু আছে, এগুলো তো আছেই। ডিভিশন অফ ওয়াটার, নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস। আমি ছিলাম 97-এ যখন এটা করা হলো, আই ওয়াজ ওয়ান অফ দোজ হু ড্রাফটেড দ্য ইউএন রেজলিউশন। এই যে আপনি যদি চান পানি কোনো জায়গায় হাইড্রোইলেকট্রিসিটি করার জন্য পানি আপনি বন্ধ করতে পারেন ড্যাম দিয়ে, তখন পানিটা যেটা আপনি বন্ধ করছেন ইলেকট্রিসিটি করার জন্য, সে পানিটা উতরে চলে আসছে, আবার ফ্লো করছে। কিন্তু আপনি ইউ ক্যানট ইউজ এ রাবার ড্যাম, যেটা সিকিমে করা হচ্ছে, এবং যেটা রাবার ড্যাম ব্যবহার করলে কি পানিটা তখন ইরিগেশনের দিকে চলে যায়। And that is what is happening in Bihar. জি। That is what is happening in Odisha. That should not happen. এবং আমার এখানে বলবো আরেকটা জিনিস, যেটা সেটা হচ্ছে যে গণহত্যার ব্যাপারে বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করে, আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের বাংলাদেশের আঙ্গিকভাবে পুরো যে টেরিটোরিয়াল যে জিনিসগুলো আছে নর্থ ইস্ট ইন্ডিয়ায়, আমরা চেষ্টা করেছি যে সর্বক্ষেত্রে আমরা ভারতকে সহযোগিতা করব। আমরা চাই না একটা ডিফিকাল্ট সিচুয়েশন অ্যারাইজ করুক আসামে, কি মেঘালয়, কি ত্রিপুরায়। আমরা চেষ্টা করছি এগুলো বন্ধ করা হবে, যাতে করে আর স্থিতিশীল পরিবেশ থাকে। অস্থিতিশীল হলে সেটা একটা অসমোটিক এফেক্ট। দেখেন খনার বচনে একটা আছে, এক গামলা দুধে 1 ফোঁটা চোনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায়। তা আমি সেই জন্য এগুলো বলছি যে এগুলো আমাদের মনে রাখতে হবে, ভারতকে মনে রাখতে হবে। যে মনে করেন আমাদের যেটা আছে সেটা হলো যে আমাদের উপরে অনেক কিছু জিনিস এখনো নিষেধাজ্ঞা আছে, যেটা ভারতের ভেতরে অনেক কিছু জিনিস সেন্সিটিভ লিস্ট ধরে তারা বলে এটা ঢুকতে পারবে না। জি, সেই দ্বিপাক্ষিক যে জায়গাগুলো রয়েছে সেখানেও আসলে বাংলাদেশ তো তাকিয়ে আছি যে কি হবে, এবং সেখানে ভারতের ভাবনাটা কি হবে, কারণ এই নির্বাচনের উপর অনেকটাই নির্ভর করছে। এবং সমাধান হবে বাংলাদেশের ভাবনার জায়গায় সেই আলোচনাটা আমরা নিঃসন্দেহে করব। বিরতির সময় হয়েছে। জি। সম্মানিত দর্শক, নিটল ডট 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আমরা ফিরে আসবো আজকের এই আলোচনায়, এবং ভারতের নির্বাচন নিয়ে অনেক কথা রয়ে গেছে, বাংলাদেশের ভাবনা সেখানে কি সেটা নিয়েও বিস্তর আলোচনা করব। নিঃসন্দেহে সেই আলোচনার সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটল ডট 21 রাতের আজকের আয়োজনে। আজ কথা হচ্ছে ভারতের নির্বাচন নিয়ে, এবং সেখান থেকে বাংলাদেশের যে ভাবনার জায়গাটা, সেই সার্বিক আলোচনাটাই করছি। এ পর্যায়ে আবারও কলকাতা থেকে যুক্ত হয়ে আছেন স্নেহা শিশুর। আপনাকে একটু শুনতে চাই, নিঃসন্দেহে শুনতে পাচ্ছেন, মোহাম্মদ জমিরের কথা শুনছিলেন যে ধাপে ধাপে নির্বাচনে, জি, ধাপে ধাপে নির্বাচনের কথা তো বললেন যে এতগুলো আসনের মধ্যে কেন এত কম সংখ্যক প্রথম ধাপে অনুষ্ঠিত হলো। জম্মু কাশ্মীরের যে 5টি আসন, এই প্রশ্নটা আমি একটু আপনার কাছ থেকে উত্তরটা জেনে নিতেই চাই। সেই 5টি আসন 5টি ধাপে অনুষ্ঠিত হবে, এর কারণটা কি আসলে? আরেকবার বলবেন না, আমি প্রশ্নটা ঠিক মতো শুনতে পাইনি। জম্মু কাশ্মীর যেটা একদম কেন্দ্রশাসিত, সেখানের 5টি আসনে 5টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটার কারণটা কি? দেখুন, এর কারণটা বলতে পারবে একমাত্র নির্বাচন কমিশন। কিন্তু সাংবাদিক হিসেবে যেটা ধারণা করা হচ্ছে, আমরা সবাই জানি যে ওটা সংবেদনশীল এলাকা, এবং ওখানে 370 উঠে যাওয়া নিয়ে একটা সমস্যা আছে, এবং সীমান্তের ওপার থেকে অর্থাৎ পশ্চিমের দিক থেকে সবসময় একটা সন্ত্রাসবাদের আশঙ্কা থেকে থাকে। সেখান থেকে সাহায্যপ্রাপ্ত কিছু মানুষ, এখানে সন্ত্রাসের ঘটনা ঘটে না তা নয়। সুখের কথা হচ্ছে বর্তমানে এটা একটা পর্যটনের সময়। গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এখনো মানে ভর্তি পর্যটক, এবং তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সে অর্থে বড় ধরনের কোনো নাশকতামূলক ঘটনা ঘটেনি। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কিছু ঘটবে কি ঘটবে না, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করতে গেলে যেটা বলছিলাম যে সিকিউরিটি ডেন্সিটি, অর্থাৎ যে নিরাপত্তার ঘনত্ব, প্রতিটি ভোটদাতা পিছু কতজন নিরাপত্তা কর্মী দেওয়া যাচ্ছে, এবং আপনি যদি এরিয়া ডমিনেশন বলুন, এবং সামগ্রিকভাবে ওই এলাকাতে কোনো চোরাগোপ্তা কোনো কাজ হচ্ছে কিনা, বা কেউ ঢুকে পড়ছে কিনা, এইগুলোর যে গোয়েন্দা বাহিনীকে যদি আরো তৎপর করা যায়, এবং সীমান্তগুলোর প্রহরা যদি আরো বাড়ানো যায়, তাহলে কিন্তু আপনি জানেন যে সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। মূলত নিরাপত্তার দিক থেকেই যে সর্বোচ্চ, ওখানে কিন্তু এমনিতে নিরাপত্তা বাহিনী রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী। আমাদের এখানে নির্বাচনে মাফ করবেন, কেন্দ্রীয় বাহিনীর একটা বড় ভূমিকা থাকে,
এরিয়া ডমিনেশন এবং স্ট্রং রুম এবং ভোট কেন্দ্র, ভোট কক্ষ প্রহরায়। ফলে ওখানে রয়েছেন তাদের অল্প একটু সরিয়ে সরিয়ে এনে, অর্থাৎ একটা করে যদি হয় তাহলে সেখানে নিরাপত্তাটা সর্বোচ্চ দেয়া যাবে, এই ভাবনাটা সম্ভবত কাজ করেছে। এটা জম্মু কাশ্মীরের ক্ষেত্রে, কিন্তু মোহাম্মদ জমির যেটা বললেন, উত্তরপ্রদেশের কথা বললেন যে সেখানেও বা বিভিন্ন জায়গায় যে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এক একটি জায়গায় রাজ্যে যদি অনেকগুলো আসন থেকে থাকে সেখানে খুব কম সংখ্যক আসনে বা এক একটি ধাপে কম রাখা হয়েছে। এটার কারণ তিনি বললেন যে একটা প্রতিফলন দেখে সেখান থেকে প্রভাব বিস্তারের চেষ্টা, সেই জায়গাটায় আপনার ভাবনাটা একটু শুনতে চাই। দেখুন, এর দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আপনি যে একটা যত দীর্ঘায়িত করবেন এই পদ্ধতিটাতে অসুবিধা হয়। ব্যাপক গরম, এখানে 40 ডিগ্রির ওপরে ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, এবং আর এই দীর্ঘ সময়ে যখন প্রচার চলে তখন সরকারি কাজকর্ম, তার মধ্যে উন্নয়নের কাজ আছে, কল্যাণের কাজ আছে, নিয়ম নীতির কাজ আছে, মানে নিয়মিতভাবে তাদের যে প্রত্যায়িত যে শংসাপত্র পাওয়া কোনো কিছুর ক্ষেত্রে, এইসব মানে প্রশাসনিক কাজ অনেকটা পিছিয়ে যায়। বর্ষা আসছে, বর্ষার সময় মেরামতি টেরামতি এগুলো কোনটা করা যাবে না যাবে, নির্বাচন আয়োগের কোনটাতে অনুমতি পাওয়া যাবে না যাবে, এই নিয়ে সমস্যা। একদিকে দীর্ঘায়িত করলে মানুষজনেরও আর ভালো লাগে না, প্রশাসন আটকে থাকে, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার চলতে থাকে। কিন্তু বিগত কয়েকটি নির্বাচনেও দেখা যাচ্ছে, কি বিধানসভা কি লোকসভা, যে নির্বাচন কমিশন এভাবেই নির্বাচন সংগঠিত করছেন। এবং এর মূল কারণটা আমি প্রথমে যেটুকু আমার বুদ্ধি বিবেচনা মতো ব্যাখ্যা করেছি, নিরাপত্তা বাহিনীকে সরিয়ে আনা এক জায়গা থেকে আরেক জায়গায়। কিন্তু আপনারা যে কথাটা বলছেন, দেখুন, একদিন যেখানে ভোট হচ্ছে, নির্বাচনী আয়োগের যে আদর্শ আচরণবিধি আছে সেটাকে মেনেই অন্য জায়গায় কিন্তু প্রচার হতে পারে। এবং আজকের দিনের প্রচার টেলিভিশনে এবং আপনার সমাজ মাধ্যমে সম্পূর্ণ সরাসরি প্রচারিত হয়। অর্থাৎ এক জায়গায় ভোট হচ্ছে মানে ওই ভূখণ্ডের মধ্যে যে প্রচার হচ্ছে না এটা নিশ্চিত, কিন্তু তার আশেপাশে হোক দূরে হোক যেখানেই প্রচার হচ্ছে, সেই ভাষণ, সেই প্রচার, সেই রোড শো, সেই বক্তব্য সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ফলে যে ভোটদাতা সকালে উঠে যাচ্ছেন ভোট দিতে, তিনি প্রভাবিত হবেন কি হবেন না এটা কিন্তু একটা বক্তব্য থাকতেই পারে। কিন্তু যেটা মনে করা হয় যে ভোটদাতারা অনেকেই হয়তো বিষয় নির্মাণে আগের থেকেই ঠিক করে নেন, একেবারে শেষ মুহূর্তে গিয়ে বৈদ্যুতিন ভোট যন্ত্রের ওপরেরটায় টিপবেন কি নিচেরটায় টিপবেন, এ নিয়ে বিতর্ক আছে। যারা পাবলিক পলিসি নিয়ে যারা কাজ করেন, রাষ্ট্রবিজ্ঞানী যারা কাজ করেন, তাদের উভয় দিক থেকেই হতে পারে। যেমন ধরুন, আমাদের এখানে কোনো বুথ সমীক্ষা করা, নির্বাচনের শেষ নির্বাচনটা হয়ে যাবার 1 ঘন্টা চলে যাওয়ার পরেই তবে বুথওয়ারি সমীক্ষায় কি হতে পারে সম্ভাব্য ফলাফল বলা যায়। নির্বাচন যখন চলে, এই 7 দফা 8 দফা এই 1.5 মাসের মধ্যে প্রথম দফার বুথ ফেরত সমীক্ষা সেটা করা যায় না। কেন করা যায় না? যে সেটা পরবর্তী জায়গায় প্রভাবিত হতে পারে। সেই জন্যই নির্বাচনী ফলাফলটা একবারে করা হয়, 1.5 মাস ধরে সেই যন্ত্র রেখে দিতে হয়। ফলে প্রভাবিত যাতে না, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা, প্রভাবিত হচ্ছে কিনা। কিন্তু যে প্রশ্নটা আপনারা তুলেছেন এটাও তো বাস্তব, যে আজকাল গণমাধ্যমের যুগে এক জায়গায় প্রচারিত হলে সেটা যেখানে ভোট হচ্ছে তাতেও পড়বে। জি জি, এবং আপনি আবহাওয়ার কথা বলছিলেন, 40 ডিগ্রি তাপমাত্রা গড়ে ভারতের প্রায় প্রতিটা জায়গায়, এবং সেখানে ভোটার উপস্থিতি, সেটা আসলে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে সামনে যে আরো ধাপগুলো রয়েছে কি অবস্থা দাঁড়াবে। একটা সময় সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আসি, একটা সময় তো 2004 সালের আগে, আমি যদি ভুল না করে থাকি, এটা হয়তো শীতকালের দিকে ছিল এই নির্বাচন, বা কখনো কখনো শরতে, এটাও গরমে নিয়ে আসা হলো। সেখান থেকেও আসলে কোনো ধরনের প্রভাব পড়ে কিনা, না ভারতে সেটা আসলে পড়ে না, ভোটের ব্যাপারে সবার অনেক বেশি সেই উচ্ছ্বাসটা থেকে যায়। সেই আলোচনাটা শুনবো। আর যেটা আপনি শুনলেন যে ধাপে ধাপে নির্বাচনে যে ব্যাখ্যাটা স্নেহাশিস সুর দিলেন, সেই জায়গায় একটু শুনতে চাই। না, নিরাপত্তার ইস্যুটা খুবই জটিল ভারতে, এবং আমি যেহেতু নির্বাচনটা কেন্দ্রীয় সরকার করে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকেই দায়িত্বটা নিতে হয়, ভোট কেন্দ্র এবং ভূতের ভিতরকার দায়িত্বটা, আর স্টেট সিকিউরিটি এজেন্সিসগুলো বাইরে থাকে, বাইরের নিরাপত্তার, ফলে এটা সমন্বয়টা একটা বেশ কঠিন কাজ। এবং ভারতে অনেকগুলো ভাষা, এবং এই ভাষার কারণে দেখা যাচ্ছে যে নানা ধরনের অসঙ্গতি তৈরি হয় নিরাপত্তার ক্ষেত্রে। কাশ্মীরে যাকে পাঠানো হচ্ছে তিনি হয়তো উর্দু জানেন না, তিনি হয়তো এসছেন আসাম থেকে,
তার সমস্যা তুলেছে। আসামে যে আসছে সে হয়তো অহমিয়া ভাষা জানে না, সে আসছে উত্তরপ্রদেশ থেকে সিকিউরিটি পিপলদের। আমি ভারতের নির্বাচন কভার করতে গিয়ে এগুলো দেখেছি, 2013 সালে আমি মানে গিয়েছি। ভাষাগত একটি সমস্যা তো তৈরি সমস্যা। হয়। ফলে এখানে সমন্বয়ের একটা এর বাইরে সন্ত্রাসবাদের ঘটনাগুলো তো ভারতে অনেকগুলো ঘটেছেই, সেগুলো নিয়ে তো এক ধরনের চিন্তা আছে, কিন্তু ভারতে বিভাজনের রাজনীতিটাই আসলে মুখ্য হয়ে দাঁড়িয়েছে এখানে। এবং একটা প্রচারণা আছে যে নরেন্দ্র মোদী যেভাবে এগুচ্ছেন তাতে হিন্দু ধর্ম রক্ষার রাজনীতির কারণে নির্বাচনী ব্যবস্থাটাই একটা প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। নাগাল্যান্ডে দেখেন কিছু কিছু জেলায় কোনো ভোটারই যায়নি, আহ্বান জানিয়েছে কেউ কেউ, এবং তারা ভোট দিতে যায়নি। এটা একটা হতে পারে মোদির বিজয় নিশ্চিত, তাই তারা গেল না, যেটা বাংলাদেশেও ঘটেছে। আরেকটা হলো যে ভোট দিয়ে কি হবে, আমাদের তো অধিকার নাই, কিংবা ঘৃণা, কিংবা তার রাজনীতি প্রত্যাখ্যান, যে কোনো একটা কিছু হতে পারে। ভারতের রাজনীতিতে বিদ্বেষ বিভাজনটা আরও নানাভাবে বেড়েছে। কংগ্রেসের অ্যাকাউন্ট আয়কর বিভাগ বন্ধ করে রেখেছে, এটা তো এক ধরনের প্রতিদ্বন্দ্বীকে চাপের মধ্যে রাখার একটা কৌশল। আসলে আমরা দেখলাম অরবিন্দ কেজরিওয়ালের মতো লোককে গ্রেফতার করা হয়েছে, ভাবা যায় যে কেজরিওয়ালের মতো লোকও গ্রেফতারের শিকার হন, যেখানে ভারতে এত দুর্নীতি, এত বেশি অনিয়ম আছে। সো এগুলো মাথায় রেখেই কিন্তু যে আমাদেরকে ভারতের নির্বাচনটাকে দেখতে হচ্ছে, এবং সেই জায়গা থেকে ধাপে ধাপে নির্বাচন। আবহাওয়া তো অবশ্যই একটি কারণ। বাংলাদেশেও দেখেন আগে কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন হতো, কিন্তু প্রত্যেকটা সেভাবে হতে পারছে না, কোনো কোনো জায়গায় কিন্তু বিলম্ব হয়ে যাচ্ছে। কারণ 3 মাসের একটা কিন্তু বোধহয় গ্রেস পিরিয়ড থাকে, যে নির্বাচন যেই তারিখে হয়েছিল 5 বছর আগে, 5 বছর পরে 3 মাস, 90 দিন, 3 মাসের একটা। ফলে ওই জায়গাটা চেঞ্জ করতে করতে অনেক সময় কিন্তু গরমকাল চলে আসে। এই কারণেও এবারও গরমকালের মধ্যে সে নির্বাচন করেছে। আমি বলবো যে ভারতের নির্বাচনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি আছে, কারণ ভারত খুবই প্রভাবশালী একটি দেশ, শিল্পোন্নত দেশ হিসেবে 5ম স্থানে আছে, এবং ভারতের প্রভাব আছে, জাতিসংঘে ভারতের প্রভাব আছে, বিশ্ব রাজনীতিতে প্রভাব আছে, এবং এই অঞ্চলে ভারতের অন্য ধরনের প্রভাব আছে। যদিও আমরা দেখছি ছোট ছোট রাষ্ট্র ভারত বিরোধী অবস্থান নিচ্ছে, মালদ্বীপকে দেখতে পাচ্ছি, নেপাল আছে, বাংলাদেশে কোনো কোনো বিরোধী মহল আছে, কিন্তু ভারত আবার লিভিং উইথ আমেরিকা পলিসিতে চায়নাকে টার্গেট করে তারা নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। সুতরাং নরেন্দ্র মোদী 2014 সালে যখন আসলো, তখন বাংলাদেশে কিন্তু যারা বিরোধী পক্ষ, সরকার বিরোধী পক্ষ, তারা কিন্তু উচ্ছ্বসিত হয়েছিল, কারণ তারা কংগ্রেসকে হারিয়ে এসেছিল। কংগ্রেসের সাথে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক। কিন্তু গত 10 বছরে, যেটা মোহাম্মদ জমিরও বলছিলেন, যে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আওয়ামী লীগের সাথে কিন্তু নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা, বিজেপির শাসন থাকার পরেও কিন্তু দু দেশের হৃদ্যতা বেড়েছে। এগুলো নানা কারণে আমাদের তো একটা চেয়ে থাকতে হচ্ছে নির্বাচনের দিকে। ফলাফল নিশ্চিত, কিন্তু তারপরেও অনুপাতগুলো দেখতে হচ্ছে। বিশেষ করে কোনো কোনো রাজ্যের দিকে দৃষ্টি, কাশ্মীরের দিকে দৃষ্টি থাকছে, উত্তরপ্রদেশে থাকছে। বাংলাদেশ অবশ্যই পশ্চিমবঙ্গের দিকে দেখবে যে সেখানে কি ধরনের নির্বাচনী ফলাফল আসছে। ভারতের ব্যাপারে বাংলাদেশ থেকে যে একটি আলোচনা রয়েছে যে বাংলাদেশ একতরফাভাবে দিয়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় ভারতের কাছ থেকে পাচ্ছে না, নানান পোর্ট ব্যবহারের কথা নিয়েও একটি আলোচনা রয়েছে। এই জায়গাটায় কি কোনো ধরনের পরিবর্তন হবে, বা পানি বন্টন, আপনি আগের বারও বলেছেন, সীমান্ত হত্যার কথা বলেছেন। ভারত একটি বড় রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারতের হৃদয়কে বড় করতে হবে। যেমন ধরেন যে আমাদের ছোট ছোট অনেক পণ্যের ক্ষেত্রে আমরা দেখি ভারত নানা ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আটকে রাখে। আমাদের ব্যাটারি সেখানে যেতে পারতো না, আমাদের অনেক পণ্য সেখানে ঢুকতে পারে না, নানা ধরনের অ্যান্টি ডাম্পিং থিওরি তারা অ্যাপ্লাই করে। ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট আমরা দিয়েছি, কিন্তু তার বিনিময়ে আমরা কি পেয়েছি, প্রশ্ন উঠতে পারে স্বাভাবিক। দেখেন নেপাল, ভুটানে আমরা পণ্য রপ্তানি করতে পারি না ভারতের বন্দর ব্যবহার, স্থলবন্দর এবং নদী বন্দর। এগুলো আমার কাছে মনে হয় ভারত এক ধরনের ইরিটেশন রেখে দিয়েছে। এই ইরিটেশনগুলো ভারত কেন রেখে দেয়, কী কারণে রেখে দেয়, এবং প্রতিবেশীর সাথে এই সম্পর্ক উন্নয়নের আমি তো কোনো বিকল্প দেখি না। ভারতের প্রচুর লোক বাংলাদেশে কাজ করে, বাংলাদেশ ভারতের অন্যতম একটি বড় রেমিটেন্স অর্জনের জায়গা। ভারত এবং আমরাও ভারত থেকে ব্যাপক আমদানি করি। আমাদের গার্মেন্টসের বিশাল, আমাদের 1 নম্বর পণ্য তার ডাইজ এন্ড কেমিক্যালস, আমাদের সুতা, কাপড়, আমরা অনেক ক্ষেত্রে এগিয়েছি, কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে আমাদেরকে নির্ভর করতে হয়। আমাদের প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমাদের নির্ভর করতে হয়। এইটা যেন ইকুয়াল টার্মে হয়, সেটা হলো আমাদের দেখতে হবে যে আগামী দিনগুলোতে। আরেকটা বিষয় একটু আপনার কাছে শুনে নেই, সেটা হচ্ছে যে যেটা বলা হয় যে এনআরসি বা সিএ এর কথা বলা হয়, সেটা যদি একদম শতভাগ বাস্তবায়িত হয়, আমাদের সীমান্তে কতটা চাপ পড়বে? আসলে খুবই বড় চাপ পড়বে, এটা জমির ভাইয়ারও ভালো বলবেন। ধরেন যে আসামের দিক থেকে তো এখনই এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
একটা বড় ব্যাপার হলো ভারতের মুসলমানরা কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যায় না। নিপীড়ন, নির্যাতন, বিদ্বেষ যাই বলুক না, তারা সেখানে কিন্তু সেটা মোকাবেলা করেই ভারতের মাটিতে আছে। এবং ভারতের প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত রাজনীতির কারণেও সেভাবে নষ্ট হয়ে যায়নি। ভারতের সমাজের গভীরতাও কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, সাংস্কৃতিক গভীরতা আছে, সহমর্মিতার গভীরতা আছে। কিন্তু রাষ্ট্র থেকে, সরকার থেকে যদি ক্রমাগত উস্কানি থাকে, ধর্মীয় উস্কানি থাকে, জি। বিভেদের রাজনীতি যদি লালন করা হয়, বিদ্বেষ যদি একেবারে নীতিগত সিদ্ধান্ত হয়, তাহলে তার একটা প্রভাব প্রতিবেশী দেশে পড়বেই। একটা বড় ইস্যু তো আমরা মানতেই পারি না, সেটা হলো সীমান্ত হত্যা। এটা নিয়ে বড় আলোচনা দরকার। আজকে বা কালকেও বোধ আরো দুজনকে হত্যা করা, পরশুদিন আমরা দেখেছি। ভয়ঙ্কর রকমের, কোনো প্রতিশ্রুতি রাখছে না। বাংলাদেশের সীমানায় ঢুকে বন্দুক তাক করছে ভারতীয় বিএসএফ বাহিনী। ভারতের সীমান্ত বাহিনীর মতন এত খুনে বাহিনী পৃথিবীর কোনো সীমান্তে নাই। পৃথিবীর বহু দেশি সীমান্ত আছে, মেক্সিকো সীমান্ত আছে আমেরিকার সাথে, কিন্তু এত খুন হয় না। এটা কেন ভারতের বিএসএফ এই ধরনের আচরণ করে, এটা নিয়েও ভারতের দিক থেকেই কিন্তু জবাব আসা দরকার। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এগুলো কিন্তু বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে থাকছে। জি, সেই জায়গাটায় নিঃসন্দেহে স্নেহাশিস সুর যেহেতু রয়েছেন, তার কাছ থেকে একটু শুনবার চেষ্টা করবো। মোহাম্মদ জমির, আপনিও এই জায়গাটায় একটু বলবেন, একটু শুনতে চাই। আমি একটা জিনিস বলতে চাই, শুনুন। বহুদিন আগে, প্রায় এখন 27-28 বছর হলো আগে, আমি রাষ্ট্রদূত ছিলাম ইটালিতে। এবং এই যে সীমান্ত হত্যার ক্ষেত্র যে উনি বললেন এক্ষুনি, সীমান্ত হত্যার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে যারা মাইগ্রেন্ট পপুলেশন যায় এদিক থেকে ওইদিকে, পশ্চিমের দিকে, তার মধ্যে সবচেয়ে লার্জেস্ট নাম্বার যারা যায় ইউরোপে ঢোকার চেষ্টা করে, তারা হচ্ছে ভারত থেকে। এবং তারা শুধু যে সরাসরি গিয়ে মিডল ইস্ট হয়ে তারা সরাসরি গিয়ে ইটালি ঢুকে তা নয়, তারা ওইদিকে আবার টার্কির থেকে গ্রিস হয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। তারপরে তারা অন্যান্যভাবে স্পেন থেকে, পর্তুগাল থেকে যাবার ঢোকার চেষ্টা করে। আমি কথা হচ্ছে, যেখানে এইভাবে তারা মাইগ্রেশনটা করে এবং যেভাবে করে, কিন্তু কাউকে তো খুন করা হয় না। জি। এবং এই জিনিসটা আমি মনে রাখতে হবে যে যদি তোমার দেশে কেউ ঢুকতে চায়, সেটা তো সে এখন সেইভাবে কেউ যায় না ভারতে। বাংলাদেশ থেকে লোক যাবে কেন ওখানে? কেন তুমি আসাম থেকে লোক ফেরত পাঠাবে যে এরা বাংলাদেশি? কিসের ভাবে বাংলাদেশি তারা? বাংলাদেশ হয়ে গেল সব শুদ্ধ মিলিয়ে সে 71 সাল থেকে। তারপরে এখন কি জন্য তারা যাবে ওখানে? এখন দেশটা উন্নয়ন হয়েছে, তারা এখানে জায়গা জমি আছে, তারা এখানে কাজ করে খাচ্ছে, এখানে হেলথ কেয়ার বেটার। ভারতে কি হেলথ কেয়ার আছে? স্বাস্থ্যসেবা কোথায়? যখন এখানে এত কটা লক্ষ লক্ষ লোক মারা গেল ভারতে কোভিড হয়ে, বাংলাদেশে মারা গেছে 30,000। আমার কথা হচ্ছে সার্বিকভাবে যখন হত্যা হয় তখন তো আসলে এই যুক্তি, এই যে এইগুলো, এই হিসাব। আমার কথা হচ্ছে যে এই যে শুধু তাই নয়, এমনও দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কোনো কোনো দল আছে যারা এখান থেকে বাচ্চা মেয়েদেরকে নিয়ে যাচ্ছেও পারে। আমি বললাম তাহলে আমার কথা হচ্ছে যে, মনে আছে একটা মেয়েকে যখন ফেরত আসছিল তার বিয়ে করাবার জন্য, নাম কি ছিল মেয়েটার যেন, ওই যে যাকে মেরে ফেললো, সে ওই যে ঝুলছিল, ফেলানি, সেটার বিচার হয়েছে কি এখনো? এখনো তো বিচার হয়নি। কেন বিচার হলো না? সার্বিকভাবে একটা লোক খুন হবে, একটা মেয়ে খুন হবে, যে ফিরে আসছে, মানে তোমাদের ওখানে থাকছে না, সে ফিরে আসছে এবং তার লাশ ঝুলবে ওই তারের বেড়ার উপরে, কিন্তু তার বিচার হবে না। এটা কিরম কথা হলো? এটা কোনো মতে কথা হতে পারে না। এবং এইসব ব্যাপারে আমাদের মনে রাখতে হবে যে একটা নিষ্ক্রিয় হয়ে থাকলে চলবে না। ভারতকে আমরা সম্মান করি, ভারতের ক্ষেত্রে সেখানে যেহেতু জাস্টিস জিনিসটা ইম্পর্ট্যান্ট, বিচার বিভাগটা ইম্পর্ট্যান্ট। সব কিছু, একজন লোককে ধরে আটকে রেখে দিল, উনি করাপশন, ঠিক ইলেকশনের আগে। তারপরে বলা হচ্ছে যে এইটা, ভারত ইজ এ লিডিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমরা সেখানে আসলে কতটা জোরালো ভাবে বলতে পারছি, যেটা ইশতিয়াক রেজা বলছিলেন যে মালদ্বীপ কিন্তু এখন আওয়াজ তুলছে, তারা সেই জোরালো তাদের কণ্ঠস্বরে জোরালো ভাবটা দেখাচ্ছে। বাংলাদেশ কি সেটা পারছে? বাংলাদেশ যেটা বলার বলছে, কিন্তু বাংলাদেশ যেটা বলার, আমরা আশা করছি যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে মোদি সাহেব, তার সাথে আমাদের
জাতির আপনাকে আর প্রধানমন্ত্রী তিনিও বসবেন। অল্প করে হলেও আবারও শোনার চেষ্টা করব। আমি হয়তো আরেকবার সবার কাছে ঘুরবার সময়টা পেয়ে যাব। রয়েছেন স্নেহাশিস সুর, আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয়গুলোতে, এই যে সীমান্ত হত্যা বা যেটা বলা হলো, বাংলাদেশ তো দুইটা পোর্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো আসলে পারছি না ভারতের সেই পোর্টগুলো ব্যবহার করতে। এই জায়গায় ভারতের ভাবনা চিন্তাকে আরো অনেক বেশি প্রসারিত করতে হবে, যেটা ইশতিয়াক রেজা বললেন, সেখানে আপনাকে একটু শুনতে চাই। হ্যাঁ, বিষয় যেগুলো উত্থাপিত হয়েছে এই বিষয়গুলো অত্যন্ত সঙ্গতভাবেই উত্থাপিত হয়েছে, এবং এই সীমান্ত হত্যা এটা আগের থেকে কমেছে পরিসংখ্যানে বলা যায়, কিন্তু এটা শূন্য হয়নি, এখনো ঘটনা ঘটছে। এটা কেন ঘটছে? দুদেশের সর্বোচ্চ মহলে আপনি জানেন যে ফ্ল্যাগ মিটিং হয় সীমান্তে, তারপরে নিয়মিতভাবে দুদেশের যে মহানির্দেশকরা আছেন, বিজিবি এবং বিএসএফ এর তাদের যে নেতৃত্ব, তারা সফর করেন প্রতি বছর। এটা খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে। এটা বোঝার কোনো কারণ নেই যে ভারত ওই একজন দুজন বাংলাদেশিকে হত্যা করতে তার জনগণের দিক থেকে বা সরকারের দিক থেকে কোনো মদত আছে। কিন্তু কেন হচ্ছে? এটা তো ঘটনাটা ঘটছে, একটাই বা কেন হবে? আগের থেকে কমেছে যেমন, এইটা কিন্তু আমাদের যে একেবারে মাঠ পর্যায়ের ফ্ল্যাগ মিটিং থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বাহিনীর নেতৃত্ব থেকে শুরু করে এবং সর্বোচ্চ মন্ত্রী পর্যায়ের, প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনার নিঃসন্দেহে অন্যতম একটা বিষয়বস্তু হওয়া উচিত। এবং তার জন্য এদিক থেকেও যে প্রচারণা প্রয়োজন সেটাও নিশ্চয়ই থাকাটা দরকার। বাস্তবটা বাস্তবই। তবে একটা জিনিস বুঝতে হবে যে এখন যেটা দেখা যাচ্ছে যে বিগত 10 বছরেও কিন্তু বলা হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা সব থেকে ভালো অবস্থায় আছে, এটা দুদেশ থেকেই বলা হয়। আপনারা জানেন যে ছিটমহল সমস্যা যেটা দীর্ঘদিন ধরে বকেয়া ছিল, সে একটা সাংঘাতিক কষ্ট সেই মানুষদের নিজ ভূমে পরবাসী হিসেবে। সেই সমস্যার মতো সমাধান, যার জন্য সংবিধান পরিবর্তন করতে হয়েছে, সেইটাও কিন্তু সর্বসম্মতভাবে ভারতের সংসদে পাশ হয়েছে এবং বাংলাদেশও তাতে সম্মত হয়েছে। এটাও করা গেছে। ফল কতটা খুব ভালো হয়েছে কি না হয়েছে, কিন্তু কাজটা করা গেছে। এবং এছাড়া যেটা খুবই যথার্থভাবে বলেছেন, সমস্ত নদী এবং সমুদ্র বাণিজ্য পথ, ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারত থেকেই পণ্য যেতে গেলে আমাদের একদিকে মংলা বন্দর হয়ে, অন্যদিকে চট্টগ্রাম হয়ে, এবং এইভাবে কিন্তু পণ্য যাচ্ছে। এতে ভারতের একটা বিশেষ সুবিধে হচ্ছে, এবং পর্যটন জাহাজও যাচ্ছে। সেটা কতটা মানে নিয়মিত হবে, কতটা আর্থিক দিক থেকে সকলে ব্যবহার করতে পারবেন, সেটা আলাদা কথা। কিন্তু একটা জিনিস চালু হয়েছে, এবং এটা বাংলাদেশ কিন্তু ভারতের ক্ষেত্রে যা দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তার পরিবর্তে কি কি আসা দরকার? দেখুন, দুটো স্বাধীন সার্বভৌম দেশ। আমি এমনিতেই বাংলাদেশে একটা ভারত বিরোধী প্রচার আছে, এবং আমি যদি বিগ ব্রাদার অ্যাটিটিউড বলতে যেটা বুঝি, সেইটাকে ছেড়ে যদি না আসতে পারি, যেমন ধরুন আমি উদাহরণ দিচ্ছি, যখন এই ছিটমহল বদল হয়, ভূমি মাপ হিসেবে ভারতের পরিমাণ কমে যায়, কিন্তু সেটা ওই 10 বর্গ কিলোমিটার কি 20 বর্গ কিলোমিটার কি 100 বর্গ কিলোমিটার কমলো সেটা বড় কথা নয়। এতগুলো মানুষের জীবন একটা ভদ্রস্থ সামাজিকভাবে ফিরে এলো। তো সুতরাং কে কোনটা হারাচ্ছে জিতছে, এই জেতা হারার ব্যাখ্যাটা এভাবে হয় না। কিন্তু প্রতিটি স্তরে, নৌ বাণিজ্যের স্তরে এবং সর্বোচ্চ স্তরে যে দুদেশের যে বিভিন্ন সমিতি রয়েছে, এবং আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা খুবই আশা করে আছি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন ভারতে। ভারতের নির্বাচন হয়ে যাওয়ার পরই তাকে আমন্ত্রণ জানানো হবে, ফলে এগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। যে সময় স্বল্পতার কারণে হয়তো আরো অনেক আলোচনা থেকে গেল, সেটা নিঃসন্দেহে সামনের কোনো দিনে আবার করা যাবে। কিন্তু এই দ্বিপক্ষীয় বিষয়গুলো আসলে দুটো দেশকেই তো ভাবতে হবে, প্রতিবেশী দেশের জায়গাটায়। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি প্রত্যাশা করেই থাকে যে ভারত সেটা অনেক বেশি ভাববে, বা ইশতিয়াক রেজার কথাই বলতে হচ্ছে, ভারত যেহেতু একটি বড় দেশ, বড় প্রতিবেশী দেশ, তাদের ভাবনাটাও সেভাবে বড় হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্নেহাশিস সুর আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি যুক্ত হয়েছেন সেই ভারত থেকে আমাদের সাথে, সেজন্য আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই হাতে কম সময়ে ইশতিয়াক রেজা, আপনি কি বলবেন আজকের শেষটায়? না, উনি যেটা বলেছেন যে বড় দেশ হিসেবে ভারতের বড়ত্ব অবশ্যই দেখাতে হবে, এবং সীমান্ত হত্যার ক্ষেত্রে সাম্প্রতিককালে কিন্তু বেশ বেড়ে গেছে। এটা কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক বেশি আগের যে কোনো সময়ের তুলনায়, যেখানে আমরা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করেছি, এবং বারবার প্রতিশ্রুতি সত্য এটা কমানো যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে খুবই ছোটখাটো ঘটনায় ট্রিগার হ্যাপি হয়ে যাচ্ছে ভারতের বিএসএফ।
এটা শুধুমাত্র আলোচনা করে হবে না। আমার কাছে মনে হয় ওরিয়েন্টেশনগত, ভারতের বিএসএফ এর নিজস্ব ওরিয়েন্টেশনগত, ভারতীয় রাষ্ট্র এবং সরকারের মনস্তত্ত্বটাও কিন্তু এখানে বড় ধরনের কাজ করছে বলে মনে হয়। জি, মোহাম্মদ জমির, আপনাকে আমি এখানে শুধু একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে খালি বিএসএফ আর বিজিবি এসব বসলে আলোচনা করলে হবে না। এটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রপতি বসলেও হবে না। এখানে কথা হচ্ছে তোমরা নিদর্শন আকারে একটা সিম্বলিক্যাল, যদি একজন কাউকে বলা হয় যে ও মেরেছে, পেয়েছি, ও ভুল করেছে, তার জন্য ওকে আমরা সাসপেন্ড করলাম, শাস্তিটা কি সাসপেনশন করলাম, কিছুদিন সে চাকরি থাকবে না তার। হি উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক লাইক এনি অর্ডিনারি পারসন। কেউ দেখা যাচ্ছে পার হচ্ছে, তাকে আটকে কথা বলো, জিজ্ঞাসা করো, তাকে জেলে নিয়ে যাও, গুলি করে মেরো না। সীমান্ত আইন আছে তো, সীমান্ত আইন তো আছে তো। কিন্তু তুমি যদি একবারও দেখা যাচ্ছে না যে কোনো রকমের একটা নিদর্শন হিসেবেও একটা লোককেও জেলে পাঠানো যেটা হচ্ছে। আসলে আপনারা বললেন, আজকে আর বোধহয় আলোচনা বাড়ানো আমি যাবে না, সেইটা আর বলছি, শোনা মানে- যাবে না, কিন্তু চমৎকারভাবে এই বিষয়টাই উঠে আসলো যে যেটা আপনিও বলছিলেন যে এত খুনে সীমান্তরক্ষী বাহিনী বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। আপনি বলছিলেন ইটালির এখানেও তো মানুষকে কোথাও হচ্ছে আটকানো হয়, কোথাও কিন্তু তাকে তো আসলে মেরে ফেলা হয় না। সীমান্ত আইন রয়েছে। ইউএসএ মেক্সিকোর জি। মধ্যে যখন ওরা ক্রস করে রিও গ্রান্ডে, তখনও তো খুন করা হচ্ছে না। জি, খুন করা হচ্ছে না, তাই না? সেক্ষেত্রে আইনের আওতায় নিয়ে আসা আইনের যেতে পারে আওতায়, যদি গ্রেফতার করে অবৈধভাবে ফেরত সে দেয়, ডিপোর্ট করা উচিত। অনুপ্রবেশ করার গ্রেফতার চেষ্টাই করে করে। ডিপোর্ট করে দাও। জি, আজকে এখানেই শেষ করতে হচ্ছে আলোচনা। সেই জায়গাটায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ জমির, আপনাকে ছিলেন আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই ভারত থেকে স্নেহা শিশুর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি নিটোল টাটা 21 রাতকে সময় দেবার জন্য। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন আজকের এই আলোচনায়, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে আলোচনা শুনছিলেন। ভারতের নির্বাচন সেটা বিশ্বের মানে বলা হয়ে থাকে যে সর্ববৃহৎ গণতান্ত্রিক একটি কর্মযজ্ঞ, যেটার দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকে। লম্বা একটি সময় ধরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই নির্বাচনে বাংলাদেশের বিশেষ করে ভাবনা থাকে, যেহেতু ভারত বলা হয়ে থাকে বাংলাদেশের প্রায় অনেকটা জুড়ে রয়েছে পাশে, এবং সেইখানে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে নানান ধরনের যে আমাদের হিসেব নিকেশগুলো আছে, সেইখানে বা পারস্পরিক যে সাহায্য সহযোগিতার কথাও বলা হয়ে থাকে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়, সেখানে আমাদেরও অনেকগুলো প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশার জায়গাটায় ভারত কতটা ভাবছে, এবং ভারতের নির্বাচন বা এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে আবার সামনে, সেখান থেকে কতটা ভাবা হবে বাংলাদেশ নিয়ে, এই সার্বিক বিষয়টা নিয়ে আজকে আমরা বসেছিলাম, এবং আলোচনাগুলো নিঃসন্দেহে আপনারাও শুনেছেন। আপনাদেরও প্রত্যেকের ভাবনা রয়েছে, প্রত্যাশা আমরা রাখতেই পারি ভারতের নির্বাচনও ভালোভাবে হোক, এবং বাংলাদেশের ব্যাপারে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তারা নতুন করে ভাবুক, যতটা ভাবা দরকার বাংলাদেশ যতটুকু চাচ্ছে, বা পারস্পরিক সেই চাওয়া পাওয়ার জায়গাটায়। প্রত্যাশা রেখে শেষ করছে আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।